পশ্চিমবঙ্গের রাজনীতিতে ৮ই জানুয়ারি কোনো সাধারণ দিন ছিল না। কলকাতায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটা অভিযান হঠাৎই কেন্দ্র রাজ্য সংঘাতকে নতুন মাত্রা দিল। তল্লাশি চলাকালীন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘটনাস্থলে উপস্থিত হওয়া এবং তার হাতে একটা সবুজ রঙের ফাইল দেখা যাওয়ার মুহূর্তটা রাজনীতির নাটকীয়তার বাইরে গিয়ে একটা গভীর প্রশ্ন সামনে আনলো। ক্ষমতার সীমা কোথায়? আর আইনের কর্তৃত্বই বা কতটা? মুখ্যমন্ত্রীর অভিযোগ স্পষ্ট। তার মতে ইডির এই অভিযান রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এর লক্ষ্য তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কৌশল হাতিয়ে নেওয়া। যাদবপুর থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিলের পরে মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত উদত্ত কণ্ঠে দাবি করেন তার অভিযান স্থলে যাওয়া এবং ফাইল নিয়ে বেরিয়ে আসা সবটাই উচিত হয়েছে এবং তিনি এটা করেছেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে। কারণ ওই ফাইলে তৃণমূল কংগ্রেসের অনেক তথ্য ছিল বলে তিনি দাবি করেছেন। মুখ্যমন্ত্রী একাধিকবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম উল্লেখ করে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। তবে রাজনীতির ময়দানে এই অভিযোগ নতুন নয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর ভূমিকা নিয়ে অতীতেও বিভিন্ন রাজ্যে এই ধরনের বিতর্ক উঠেছে। তবে এই ঘটনায় প্রশ্ন শুধু রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নয়, এই পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা ও আইনের শাসন নিয়েও। একটা তদন্তে হস্তক্ষেপ, তা মুখ্যমন্ত্রী করুন বা অন্য কেউ, গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে স্বস্তিকর নয়। বিশেষ করে যখন জানা যায় মুখ্যমন্ত্রীর দপ্তরের আধিকারিকরা পরবর্তীতে সেই সংশ্লিষ্ট অফিস থেকে কিছু নথি সরিয়ে নিয়ে গেছেন, যেগুলো তদন্তকারী সংস্থার হাত পর্যন্ত পৌঁছয়নি। এই প্রেক্ষাপটে ইডির হাতে থাকা প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট ২০০২ এর ধারা ৬৭-র বিষয়টিকে আরো জটিল করে তোলে। এই ধারা তদন্তকারী সংস্থাকে একটা শক্তিশালী আইনি সুরক্ষা দেয়, যেখানে সদিচ্ছা নিয়ে করা পদক্ষেপের বিরুদ্ধে সহজে মামলা করা যায় না। ফলে রাজ্য পুলিশের পক্ষে ইডির অভিযানকে বেআইনি প্রমাণ করা কঠিন, যদি না স্পষ্টভাবে প্রমাণ হয় যে তদন্তটি ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে পরিচালিত। অন্যদিকে এটাও সত্যি যে মুখ্যমন্ত্রী হওয়ার কারণে কেউ আইনের ঊর্ধ্বে নন। সংবিধান জনপ্রতিনিধিদের বিধানসভার ভেতরে বিশেষাধিকার দিলেও তদন্তে বাধা দেওয়া বা প্রমাণ নষ্ট করার অভিযোগ সেই সুরক্ষার আওতায় পড়ে না। যদি সরিয়ে নেওয়া তথ্যগুলি তদন্তের জন্য গুরুত্বপূর্ণ বলে প্রমাণিত হয়, তবে বিষয়টি গুরুতর আইনি সংকটের দিকে এগোতে পারে। এই মুহূর্তে যা স্পষ্ট হলো তা হলো একটা শুধুমাত্র দিনের ঘটনা নয় এটা। সামনে বিধানসভা নির্বাচন, রাজনীতির উত্তাপ বাড়বে, তদন্তের চাপও বাড়বে, কিন্তু এই লড়াইয়ে সবচেয়ে বড় প্রশ্নটা রাজনৈতিক জয় পরাজয়ের নয়। প্রশ্ন হলো ভারতের ফেডারেল কাঠামোয় কেন্দ্র ও রাজ্যের ক্ষমতার ভারসাম্য কিভাবে রক্ষা হবে এবং তদন্তকারী সংস্থাগুলির বিশ্বাসযোগ্যতা কিভাবে অটুট থাকবে। সবুজ ফাইলটা হয়তো একটা প্রতীক মাত্র, কিন্তু তার মাধ্যমে যে বিতর্ক শুরু হয়েছে তা অনেক বড়। আইন বনাম ক্ষমতা আর রাজনীতি বনাম নৈতিকতার। এই বিতর্কের নিষ্পত্তি হোক আদালতে, তথ্যের ভিত্তিতে, রাজপথের স্লোগান বা টেলিভিশনের শব্দযুদ্ধে নয়। কারণ গণতন্ত্র টিকে থাকে উত্তেজনায় নয়, সংযম ও আইনের শাসনে। মুখ্যমন্ত্রী হওয়ার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অতিরিক্ত সাংবিধানিক সুরক্ষা পান না, বিশেষ করে যদি অভিযোগ তদন্তে বাধা দেওয়ার মতো হয়। অতএব ইডি যদি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিতে চায়, সেক্ষেত্রে কোনো বাধা নেই। বিধানসভার ভিতরে বিশেষাধিকার থাকলেও তা এই ধরনের পরিস্থিতিতে প্রযোজ্য নয়। এই লড়াইয়ের ফলাফল শুধু একজন মুখ্যমন্ত্রীর ভবিষ্যৎ নয়, বরং কেন্দ্র রাজ্য সম্পর্ক এবং তদন্তকারী সংস্থার ক্ষমতার সীমা নিয়েও দৃষ্টান্ত স্থাপন করবে।